ঘুম ভাঙল অনেক ভোরে। প্রচণ্ড শীত, হাত পা যেন বেঁকে যাচ্ছে। এমন সময় দরজায় টকটক শব্দ। কোনো রকম সাড়া না নিয়েই দরজা খুললাম আমি। ঘরের বাইরে বারান্দা, সেখানকার দরজাতেই নক করছে কেউ। সেই দরজা খুলতেই ভেতরে ঢুকলো তুয়া। বেশ আতঙ্কিত স্বরে বলল, তোমরা যেন কেউ বাইরে বেরিও না। কেন, কি হলো? আবার কোনো উপদ্রব হয়েছে? না না, অনেক ভালুক এসে দাপাদাপি করছে চারদিকে। দু একদিন ছাড়াই আসে। তোমরা তো নতুন, জানবে না। ওদের চোখে পড়লে শেষ করে দেবে ওরা। আমি বললাম, হ্যাঁ, পাহাড়ে জঙ্গলে ভালুকের উপদ্রব এভাবেই হয়। সে কথা মনেই ছিল না যে। তুই না এলে ভুল করে আমরা হয়তো বেরিয়েই পড়তাম। কিন্তু তুই ওগুলো নজর এড়িয়ে এলি কি করে? এক ফাঁকে পালিয়ে এসেছি। বেশ করেছিস। আমরা চা করি, খা। চা আমি করতে পারি। কোথায় কি আছে দেখিয়ে দাও, দেখবে কেমন সুন্দর চা করে দেব। তবে তাই দে, তোর হাতেই চা খাবো আজ। আমরা ততক্ষণে বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে ব্রাশ করে নিই। তুয়া চা করলে আমরা কেক সহযোগে চা পর্ব শেষ করলাম। তুয়া বলল, একটু বেলা হলে, রোদ উঠলেই তোমাদের আমি সিজুয়ায় নিয়ে যাব। ওর কথা মতো আমরা অপেক্ষা করতে লাগলাম। এরই মধ্যে এক ফাঁকে ও বাংলো থেকে বেরিয়ে এদিক সেদিক থেকে অনেক শুকনো কাঠ নিয়ে এসে জড়ো করল। শোভন বলল, এসব কি হবে? এগুলো জেলে একটু আগুন না করলে হাত পা কালিয়ে যাবে। বলে ঘরের ভেতর থেকে একটু কেরোসিন তেল ও দেশলাই নিয়ে এসে বাংলোর বাইরে বসে আগুন করল। শোভন ও আমি সেই আগুনের পাশে বসে হাত পা সেঁকে নিলাম একটু। সকাল 8টা নাগাদ চনচনে রোদ উঠলে তুয়াকে নিয়ে একবার বাজারে গেলাম। তারপর মুড়ি, পেঁয়াজি আর কয়েকটা ডিম কিনে ফিরে এলাম। বেশ ভালো মতো একটু জলযোগ না করে সিজুয়ায় যাওয়া নয়। ফিরতে কত দেরি হবে তা কে জানে। শোভন কতগুলো ডিম সিদ্ধ করে চায়ের জল বসালো। ইতিমধ্যে কেয়ারটেকার রাজেন এসে খোঁজ খবর নিয়ে গেল আমাদের। বলল, এখানে কোনো অসুবিধে হলে আমাকে জানাবেন। খাবার জলের দরকার হলে বলবেন, নয়তো তুয়াকে দিয়ে আনিয়ে নেবেন। বাংলোর পিছনেই কল। তবে বাইরের কোনো ঝামেলা হলে আমার কিছু করার নেই। বনে জঙ্গলে বেশি ঘুরবেন না। রাজেন চলে গেলে আমরা জলযোগ পর্ব শেষ করলাম। বেলা 9টা। ঘর থেকে বেরোতে যাচ্ছি, বাইরে গাড়ির আওয়াজ। এত সকালে কিসের গাড়ি? বারান্দায় আসতেই দেখলাম জবরদস্ত শীতের পোশাক পরে গটগটিয়ে আসছে শ্রেয়া। আমি বিস্ময় ভরা চোখে বললাম, শ্রেয়া তুমি? আমি একা নই, হেনা মান্ডিও আসছে। যাও, তোমরা গিয়ে ওকে একটু হেল্প করো। শোভন আর তুয়া সঙ্গে সঙ্গে গেল গাড়ির কাছে। দুজনে দুটো ভারী ব্যাগ নিয়ে চলে এলো। ওদের সঙ্গে এলো পাতলা ছিপছিপে লম্বাটে ধরনের একটি প্যান্ট শার্ট পরা মেয়ে, কাঁধে পুরনো দিনের একটা বন্দুক। শ্রেয়া বলল, আমার বান্ধবী, রামগড়ে থাকে। ভাগ্যক্রমে নামকুনে এসেছিল ওর মামার বাড়িতে। আমাদের বিপদের কথা ও আগেই শুনেছিল। আমি আসছি জেনে কাল রাতেই ও আমাকে নিয়ে ওদের বাড়িতে যায়। গাড়িটা ওদের নিজস্ব, তাই। রাত 2:45-র সময় রওনা দিয়ে এখন এসে পৌঁছলাম। আমাদের নামিয়ে দিয়েই গাড়ি চলে গেছে বরকাকানার দিকে। আমরা ওদের দুজনকেই অভ্যর্থনা করে ভেতরে নিয়ে এলাম। দুজনেই পোশাকের কোনো পরিবর্তন না করে সটান দেহটা এলিয়ে দিল বিছানায়। আমরা কি করব যখন ভাবছি, তখনই শ্রেয়া বলল, আমাদের একটা ঝোলা ব্যাগে কতগুলো খাস্তা কচুরি আর লাড্ডু আছে। ওগুলো উদ্ধার করে সবাই মিলে খাও।
আমাদেরও দাও, কাল রাত থেকে ঘুম নেই, তার ওপর এই দূর পথের জার্নি, শরীরটা ভীষণ টায়ার্ড। তুয়া আর শোভন যত্ন সহকারে সেগুলো বার করল। ওরা মিনিট 2 বিশ্রাম নিয়ে সোজা হয়ে উঠে বসল। শ্রেয়ার মতো হেনারও হাসি খুশি ঝলমলে মুখ। হেনা বলল, আমি আশায় আপনাদের বাড়তি বোঝা হলাম না তো? কি যে বলো, একটু আগেই আমরা আলোচনা করছিলাম দল ভারী হয়ে কিছু করার। এই দেখো না, এখানকার এই ছেলেটাকেও জুটিয়ে নিয়েছি কেমন। শ্রেয়া বলল, হেনাকে নিয়ে আসার আর একটা কারণও একজন রাইফেল শুটার। তাছাড়া আমি একা এলে বাড়ির কেউ হয়তো একটু হ্যাঁ না করতো, বোঝো তো ব্যাপারটা। হেনা থাকলে সব ওকে। কচুরি আর লাড্ডু দিয়ে আমাদের আরও এক প্রস্থ জলযোগ হলো। তারপর চা। শ্রেয়া বলল, এবার বাজারে গিয়ে কালকের ওই মুরগিটা আনাতে হবে। মুরগির দাম কিন্তু আমার। এখন মুরগি কেনা থাক, এই মাত্র একটা জায়গায় যাবার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। চলো সবাই আগে সেখান থেকে ঘুরে আসি। আমি এসে পৌঁছানোর আগেই তোমরা একটা পরিকল্পনা করে ফেললে? কোনো পরিকল্পনা নয়, কাজের সুবিধের জন্য স্পট দেখতে যাওয়া। তুয়া আমাদের নিয়ে যাবে। ভাগ্যে থাকলে হয়তো সেখানে গিয়ে ওই সাদা ঘোড়ারও দেখা মিলতে পারে। তাছাড়া তুমি যে এত তাড়াতাড়ি এসে পড়বে তা কিন্তু ভাবতেও পারিনি। মেয়েরা জেদ করলে অনেক কিছুই পারে। আমরা আর দেরি না করে তুয়ার সঙ্গে সিজুয়া গ্রামের দিকে চললাম। গভীর জঙ্গলের ভিতর দিয়ে পথ। অনেকটা পথ যাওয়ার পর দূরের পাহাড়গুলো কাছে এলো, কিন্তু জনমানবের চিহ্ন নেই কোথাও। এক জায়গায় কতকগুলো পরিত্যক্ত মেটে বাড়ি চোখে পড়ল, কিন্তু বসতি তো নেই। তুয়া বলল, এই হলো সিজুয়া। আমি বললাম, তা তো হলো, কিন্তু গ্রামের লোকজন সব গেল কোথায়? এ গ্রামে এখন আর কোনো লোকজন থাকে না। অনেকদিন আগে ওরা গ্রাম ছেড়ে রাঙানাচায় চলে গেছে। আমি তোমাদের ঘোড়া দেখাবো বলে এখানে নিয়ে এলাম। রাঙানাচা কত দূরে? ওই ওদিকে। যাবে তোমরা? যাব। এই যে দেখছো পাহাড়টা, এই পাহাড়ের ওপরের দিকে ঘোড়াটাকে দেখতে পাওয়া যায়। আমরা সবাই অনেক চেষ্টা করলাম ঘোড়াটাকে দেখবার, কিন্তু বারেকের তরেও তার দেখা পেলাম না। তাই আর দেরি না করে রাঙানাচা গ্রামের দিকেই এগিয়ে চললাম আমরা। বেশ খানিকটা পথ যাওয়ার পর এক জায়গায় সবাই এসে থমকে দাঁড়ালাম আমরা। রূপকথার পক্ষীরাজ নয়, আমাদের স্বপ্নের ঘোড়াটা মাত্র কয়েক হাত তফাতে পাহাড়ের ঢালে চুপ করে দাঁড়িয়ে আছে। দুধের মতো সাদা তার গায়ের রং। আমাদের চোখে চোখ পড়া মাত্রই ক্ষিপ্র গতিতে বনান্তরালে হারিয়ে গেল। তখনই বুঝলাম ঘোড়াটা প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি, যা ভেবেছিলাম তা নয়। এর মধ্যে মানুষের কোনো কারিকুরি নেই। সত্যি, ঈশ্বরের সৃষ্টিতে কি না হয়। যাই হোক, এক সময় আমরা রাঙানাচায় পৌঁছলাম। নামেই গ্রাম, খুব জোর 8-10 ঘরের মতো লোকের বাস সেখানে। একেবারেই বুনো। আমাদের দেখে প্রথমে খুব ভয় পেয়ে গেল তারা। তারপর শ্রেয়া ও হেনার মধুর ব্যবহারে কাছে এলো। কিন্তু মুশকিল হলো, আমাদের ভাষা ওদের ঠিক বোধগম্য নয়। ওদের ভাষাও আমরা বুঝতে পারলাম না। অগত্যা বাধ্য হয়েই যখন ফিরে আসছি, তখন এই গ্রামেরই এক আদিবাসী যুবক ছুটতে ছুটতে আমাদের কাছে এলো। এসে বলল, কিছু মনে করবেন না, এই গ্রামের মরদরা সব বাইরে পাথর কাটতে গেছে। ছোট্ট গ্রাম আমাদের। ওরা আপনাদের কাছে বন্দুক দেখে খুব ভয়ে পেয়ে গিয়েছিল, ভেবেছিল পুলিশের লোক। কেননা কিছুদিন আগে পুলিশ এসে খুব ভয় দেখিয়েছিল আমাদের।
পুলিশ এসে ভয় দেখিয়েছিল কেন? ওই গুমলার দিকে খুন খারাপি হয়েছিল, তাই ভেবেছিল আমরাই করেছি। এই যুবককে তুয়া চিনত, তাই সেও বেশ ভালোভাবে আমাদের আসার কারণটা গুছিয়ে বলল ওদের। সব শুনে যুবক বলল, এই ঘোড়াটা কবে কোথা থেকে কিভাবে এখানে এলো তা জানি না, তবে অনেক দিন ধরেই আমরা দেখছি ওকে। কিছুকাল আগে ওই পাহাড়ের ওপরের গুহায় জটাশঙ্কর নামে এক সাধু এসেছিল। মনে হয় সেই কোথাও থেকে নিয়ে এসেছিল ঘোড়াটাকে। ওটা এমনই চতুর যে অনেক চেষ্টা করেও আমরা কেউ ওকে ধরতে পারিনি। এরপর হঠাৎই একদিন দেখা গেল দানবের মতো চেহারার 2-3 জন লোককে ওপরে ঘোরাফেরা করতে। ওরা নিচে নামে না। ঘোড়াটাকে ধরবার অনেক চেষ্টা করেও হাল ছেড়ে দিয়েছে ওরা, তবুও গুহা বাস ছাড়েনি। মনে হয় ভিনদেশী, কোথাও কোনো দুষ্কর্ম করে এখানে এসে লুকিয়েছে। দিনে রাতে প্রায়ই পাহাড়ে আগুন জ্বলে। মনে হয় বনের জীবজন্তু শিকার করে খায় ওরা। আমি বললাম, ওরা নিচে নামে রাতের অন্ধকারে, না হলে খুন খারাপি করে কি করে? আমাদের 2 জন লোককে নিয়ে গেছে ওরা। তারা বেঁচে আছে না মরে গেছে তা কে জানে। তাদেরই খোঁজে এসেছি আমরা। এখন বলো দেখি, ওই পাহাড়ের গুহায় পৌঁছানো যায় কি করে? পথ বড় কঠিন। তার চেয়েও কঠিন হলো ওদের নজর এড়িয়ে ওখানে যাওয়া। কিন্তু ওখানে গিয়ে আপনারা করবেন কি? ওরা কি মনে করেছেন আপনাদের লোককে নিয়ে গিয়ে গুহায় রেখে পুষবে? আমি বললাম, তবু আমরা যেতে চাই। আমাদের লোককে না পাই ওদের আমরা শেষ করে দিয়ে আসব। এই বীজ না মারলে ওরা আরো অনেকের জীবনহানি ঘটাবে। এখন বলো দেখি কিভাবে ওখানে পৌঁছানো যায়? আগেও বলেছি, এখনো বলছি, খুবই কঠিন ওই পথ। তবে একান্তই যদি যেতে চান তো সিজুয়ার পথেই যান আপনারা। আমি যুবকের হাত দুটো চেপে ধরে বললাম, সে পথ চিনিয়ে দেবার দায়িত্ব যে তোমাকেই নিতে হবে ভাই। যুবক কেমন যেন এক অজানা আতঙ্কে শিউরে উঠল। বলল, না না, আমি পারবো না, হ্যাঁ আপনারা অন্য কাউকে ধরুন। তুয়া বলল, কেশু ভাই, তুমি কেন বুঝতে পারছো না এই বাবুদের কত বিপদ? দেখো না, আমিও ওদের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের দেশে এসে আমাদের সাহায্য চেয়ে কেউ ফিরে যাবে, এটা কি ঠিক? ওখানকার রাস্তা জানলে আমিই নিয়ে যেতাম বাবুদের। শ্রেয়া বলল, তুমি না করো না ভাই, কিছু টাকার দরকার হলে বলো, আমরা দিতে রাজি আছি। কেশু ভাই কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি 20 টাকা নেব, তার কম হলে হবে না। হেনা বলল, আমরা তোমাকে 50 টাকা দেব, রাজি তো? কেশু ভাই প্রত্যাশার বাইরে এতগুলো টাকা পাবে শুনে হাঁ করে চেয়ে রইল আমাদের মুখের দিকে। বলল, আমি রাজি। আপনারা কোথায় আছেন? তুয়া বলল, গুমলার বাংলোয়। আমি সন্ধ্যের আগেই পৌঁছে যাব আপনাদের ওখানে। তারপর কাল খুব ভোরে রওনা দেব। কেশু ভাই বিদায় নিলে আমরা আশায় বুক বেঁধে বাংলোয় ফিরে এলাম। ফেরার পথে একটা টাকা দিয়ে শ্রেয়ার পছন্দ মতো সেই মুরগিটা কেনা হলে তুয়া ওর একজন সঙ্গী জুটিয়ে বাংলোর বাইরে একপাশে বসে সেটাকে কেটে পিস করতে লাগলো। এরপর বাকি সময়টা রীতিমতো হই হুল্লোড়েই কাটলো। অচেনা এই 2টি মেয়ে অল্প সময়ের মধ্যেই কেমন যেন আপন করে নিল আমাদের। যদিও শ্রেয়ার সঙ্গে বন্ধুত্ব আগেই হয়েছিল, কিন্তু হেনা সম্পূর্ণ এক ব্যতিক্রমী মেয়ে। ওরাই আদা, পেঁয়াজ, রসুন ও প্রয়োজনীয় আরও কিছু কেনাকাটা করে আনলো।
তারপর হাতে হাত মিলিয়ে রান্না করলো। এত সহজ সরল ভাব ওদের যে মনে হলো ওরা যেন আমাদের পরিবারেরই কেউ। বাংলোয় পাশাপাশি দুটো ঘর। ওরা দুজনে একটাতে রইল, আমরা একটাতে। ঠিক হলো কেশু ভাই এলে রাতে খাওয়া দাওয়ার পর শুতে যাবে তুয়ার ওখানে, তারপর ভোরে রওনা। কাজের ফাঁকে শোভনই একসময় বলল, কেশু ভাই আমাদের ভোরে নিয়ে যাবে বলছে, কিন্তু তখন যদি ভালুকের দল নেমে আসে? তাহলেও উপায় হবে একটা। তাছাড়া আমরা তো বাঘ ভাল্লুকের ডেরাতেই যাচ্ছি। কেশু ভাই যখন আছে তখন সবার আগে বিপদের গন্ধ সেই টের পাবে। ও নিয়ে চিন্তা ভাবনা এখন না করলেও চলবে। দুপুরে স্নান খাওয়ার পর অল্প একটু বিশ্রাম। শ্রেয়া পাশের ঘর থেকে এসে বলল, চলো না কালকের মতো একটু বনে বনে ঘুরি। আমি হেসে বললাম, মধুর সঙ্গ পেতে আমি সবসময়ই রাজি। এবার হাসতে হাসতে ওর পাশে এসে দাঁড়ালো হেনা। বলল, তোমার সঙ্গে তো এখনো পর্যন্ত সেভাবে আলাপ হলো না, অমনি সেই পরিচয় পর্বটাও সেরে নেওয়া যাক। আমার সঙ্গে কিন্তু আর এক বন্ধু আছে। শ্রেয়া বলল, খুব ভালো বন্ধু, তবে বড্ড চাপা, তোমার মতো এতটা প্রাণ খোলা নয়। শোভন তখন আমাদের দিকে চেয়ে ফিক ফিক করে হাসছে। আমি বললাম, যাবি তো আয়। ও পাশ ফিরে বলল, খেয়ে পেয়েছিস? এখন আমি ঘুমাবো। আমরা বাইরে এলাম। গতকাল যেদিকে গিয়েছিলাম সেদিকে না গিয়ে রাঙানাচার পথে একটা টিলা দেখেছিলাম, সেখানে গেলাম। শাল মহুয়ায় ঘেরা এই টিলার মাথায় উঠতেই বহু দূরে পাহাড়ের গায়ে ঘোড়াটাকে আবার দেখতে পেলাম। শ্রেয়া বলল, একেবারেই বিরল প্রজাতির, কি বলো? কোনো প্রজাতির নয়, প্রকৃতির খেয়ালে এই ঘোড়াটা একটা ব্যতিক্রম। এর জোড়া হয়তো নেই, এটা একটাই। টিলার ওপর দাঁড়িয়ে কাছে দূরের বনভূমির দিকে তাকিয়ে একেবারেই আত্মহারা হয়ে গেলাম। বুক ভরে নিঃশ্বাস নিলাম আমরা। হেনা দুহাত টান করে শূন্যে উঠিয়ে বলল, সত্যি এখানে এসে বন দেখে মন ভরে গেছে আমার। আমি আদিবাসী সম্প্রদায়ের মেয়ে, আমাদের ঘরবাড়ি সব বরকাকানায়। বাবার ব্যবসায়ের সূত্রে রামগড়ে থাকি। প্রতি শনি মঙ্গলবারে রাজবাপ্পায় যাই ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে। সেখানেও গভীর বন, তবে বড় পাহাড় অনেক দূরে। গুমলার নামে বুকের ভেতরটা ঢিপ করে উঠলেও এর সৌন্দর্য কিন্তু অপরিসীম। আমি বললাম, আমারও ভালো লাগছে খুব। শ্রেয়াকে নিয়ে তুমি রামগড়ে যাবে, তোমার বন্ধু যদি যেতে চায় তো সেও যাবে। আমাদের গাড়ি আছে, তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো। এ পথেই নেতারহাট, মহুয়াটাঁড় সব দেখাবো। আমাদের বন্ধুত্বের যেন এখানেই শেষ না হয়। এমন সময় হঠাৎই দেখতে পেলাম বনের ভিতর দিয়ে দুরন্ত গতিতে আমাদের দিকে ছুটে আসছে তুয়া। চমকে উঠলাম, ভয়ও পেলাম। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। শোভনটা একা ছিল, ওর কিছু হয়নি তো? আমরা টিলা থেকে নেমে আসতেই তুয়া হাঁপাতে হাঁপাতে বলল, শিগগির এসো, রুদল ফিরে এসেছে।